হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি অঙ্কের ক্লাস, যে ক্লাসটা বেসড অন প্রিভিয়াস ইয়ার। ওকে, মেনলি পুলিশের পরীক্ষার বা পিএসসির পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে তোমাদের ক্লাসটা আজকে প্রেজেন্ট করব। তো আগেও এরকম ক্লাস তোমাদের জন্য আনা হয়েছে। আজকে ক্লাসের ডিউরেশনটা একটু বেশি হবে অন্য ক্লাসের থেকে। তো দেখা যাক আজকে ক্লাসে কি আছে তোমাদের জন্য। চলো, আচ্ছা, এটা সেট 1 হচ্ছে তোমাদের। এখানে বলাই আছে, দেখো প্রিভিয়াস ইয়ারের উপরে কোশ্চেন্স গুলো তোমাদের আলোচনা করা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো WBPSI 2020, WBPSI 2020, WBPSI 2020 এর উপরে 20তে যে কোশ্চেনটা এসেছিল, প্রথম প্রশ্নটা আমাদের ওটাই আছে। তো গম ও ধানের বাজার দরের অনুপাত হচ্ছে 2:3 এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত বলে দিচ্ছে 5:4। এখানে 41 হবে না, এখানে দাঁড়িয়ে আছে একটা 4। তাহলে পরিবারটির গম ও ধানের খরচের অনুপাত কত? খুব সহজ প্রশ্ন, কিন্তু এই সব প্রশ্নগুলি পরীক্ষায় করতে গিয়ে আমরা ভুল করে আসি। তো দেখা যাক কি আছে। দাম আছে হচ্ছে, আমি এখানে জাস্ট লিখছি, দাম আছে কি 2:3, দাম আছে 2:3। আর ব্যবহার মানে কি কনজাম্পশন মানে কি তোমাদের যতটা পরিমাণ ইউজ করছে, কত আছে 5:4। তাহলে গম ও ধানের খরচের অনুপাত কত? তাহলে খরচের অনুপাত কি হবে? সিম্পল ব্যাপার, তুমি 2 টাকা পার কেজিতে 5 কেজি ইউজ করছিলে, তুমি 3 টাকা পার কেজিতে 4 কেজি ইউজ করছো। আমি এখানে ছোট্ট করে একটা কাটাকাটি করে নিই, তাহলে কত হয়ে গেল 5:6। তাহলে আনসার হয়ে যাবে আমাদের 5:6। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একটু বাদিকে দেখে নাও। দেখো, আমি এটাকে ধরে নিলাম দাম হচ্ছে 2 টাকা পার কেজি। আমি এটাকে ধরে নিয়েছি মনে মনে দাম 2 টাকা পার কেজি, আর ওটাকে ধরে নিয়েছি দাম 3 টাকা পার কেজি। হয়ে গেল, এটা ধরে নেওয়া হয়েছে। আর এখানে এইটা ব্যবহার করছে কত কেজি? 5 কেজি ব্যবহার করছে। আর এইটা ব্যবহার করছে কত কেজি? এটা ব্যবহার করছে 4 কেজি। ঠিক আছে, তাহলে 5 কেজি আর 4 কেজি যদি হয়, তাহলে 5 কেজি যদি হয় 2 টাকা করে, তাহলে কত হচ্ছে 10 টাকা। আর 4 কেজি হয় যে 3 টাকা করে, তাহলে কত হয়ে যাচ্ছে 12 টাকা। তাহলে আমরা 10 টাকা ইস্টু 12 টাকা, মানে আমি 5:6 করতেই পারি। তাহলে এইটা এত কাণ্ড না করে আমরা এখানেই করে দিয়েছি কি, একদম কাটাকাটি করে আনসারটা বার করে দিয়েছি। তোমরাও এইটাই ফলো করবে। ঠিক আছে, এটা তো সবাই করতে পারবে। তো এটাতে টাইমটা বেশি লাগছে, আমি অবশ্যই এটাই করব। ওকে, তো চলো, 1 নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা এসেছিল WBPSI 2020-তে। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণটাতে দুধ আছে আর জল আছে। ঠিক আছে, মিশ্রণের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 35 লিটার। দুধ আর জলের অনুপাত তোমাকে এখানে বলেই দিয়েছে কত, দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে 4:3। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটি 60% জল থাকবে? একটা কায়দা ওরা করেছে, দেখো এটা এসেছিল কোথায়, এক্সাইজ মেন 2019। ঠিক আছে, মেনের প্রশ্ন এক্সাইজের। তো প্রথমে দেখো জল আর দুধ দুটো আছে, তো দুধ আর জল, যেহেতু দুধের পরিমাণটা ওরা আগে লিখেছে, আমরা দুধের পরিমাণটা আগে লিখলাম, জলের পরিমাণটা পরে লিখলাম। এখানে কি আছে দেখো 4:3, 4:3। তো 4:3 হচ্ছে দুধ জলের অনুপাত ছিল। এবার যেটা হয়েছে কেসটা 60%, পরে ওই কিছু মিক্স আপ করেছে, সেটা কি করেছে আমরা ডিটেলে পরে যাচ্ছি। করার পরে কি হয়েছে সেই রেজাল্টটা আমাদের জরুরি আগে। 60%, তো 60% মানে কি, 60% মানে 3/5। তো এখানে 60%টা কি বলেছে, 60%টা জল বলে দিয়েছে। তো 5-এর মধ্যে 3 যদি জল হয়, 2 হবে দুধ। তাহলে দুধের পরিমাণ 3 আর জলের পরিমাণ, দুধের পরিমাণ 2 এবং জলের পরিমাণ কত হয়ে গেল 3। ক্লিয়ার? এবার তাহলে আমাদের এই রেশিওটা রেডিমেড দেওয়া থাকে, এখানে সেটা দেওয়া নেই, আমাদেরই বার করে নিতে হলো। হয়ে গেছে, তাহলে দুধ জলের রেশিও ছিল 4:3, এখন দুধ জলের রেশিও কি হয়ে গেছে 2:3। ক্লিয়ার? এবার কি বলেছে এইখানে, প্রশ্নটা হচ্ছে এই মিশ্রণে কত লিটার জল মেশালে এই ঘটনাটা ঘটবে। তাহলে মাঝখানে যে ঘটনাটা কি 60% যে হলো, সেটা কি কারণে হলো, জল মেশানোর ফলে হলো। দুধ কিন্তু মেশায়, দুধ সেম আছে। তো আমরা একটা কাজ করতে হবে, দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে আমরা দুধের পরিমাণটাকে সেম করে নিই।
দুধের পরিমাণটা সেম করতে গেলে এখানে 4 আছে, এখানে আছে 2, তাহলে এই 2টাকে আমি যদি 4-এ কনভার্ট করি তাহলে 3টা কিসে কনভার্ট হয়ে যাবে? 6 হয়ে গেল। তাহলে নতুন রেশিও এখন আমাদের হয়ে গেল হচ্ছে এই দুটো, নতুন রেশিও আমাদের এখন হয়ে গেল হচ্ছে এই দুটো, এই যে এইটা হচ্ছে এইটা রেশিও আর এইটা রেশিও, এইটার আর কোনো ফাংশন আমাদের থাকলো না, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখো কত বেড়েছে, এখানে 3 বেড়েছে, হয়ে গেল। 3 বেড়েছে কার উপরে? 35 লিটারে ওদিকে 3 বেড়েছে কার উপরে? মোট ছিল কত? 7। তাহলে আনসার কত হয়ে গেল? 15। তাহলে 15 আনসার হয়ে গেল, মানে 15 লিটার জল যোগ করলে এই ঘটনাটা ঘটবে। তুমি এটার আর একটা উপায় অপশন টেস্ট করতে পারো, আর কি করতে পারো? মেথড অফ অ্যালিগেশন করতে পারো। কিরকম দেখে নিচ্ছি মেথড অফ অ্যালিগেশনটা, দেখে নাও। এখানে কত ছিল? 4:3, তাহলে 4/7 ছিল দুধের পরিমাণ, দুধ যোগ করেনি বলে 0, জল কত হয়ে গেছে? জল 60% হয়ে গেছে, তার মানে দুধ কত হচ্ছে? 2/5। এই যে 60% মানে 3/5 তো বলাই ছিল, যদি জল হয় তাহলে দুধ কত হয়ে যাবে? 2/5। ব্যাস, এবার তুমি রেশিও বার করো, তাহলে এখানে কত হয়ে গেল? 5 × 7 এলসিএম হয়েছে, তাহলে এখানে কত হয়ে গেল? 14 আর এখানে 20, মানে উপরে 6 আর এখানে কত হচ্ছে? 2/5। তাহলে এখানে কত? 3 হলো, এখানে 5 হলো, তাহলে 7:3 হয়ে গেল। 7:3 যদি হয়, দেখো আগের মিশ্রণটাই ছিল 35, কত দিয়ে মাল্টিপ্লাই করলে এসছে? 5 দিয়ে এসছে, তাহলে 3 মানেই কত হয়ে গেল? 15। তাহলে আনসার হয়ে গেল 15। যার যেটা ইচ্ছা সেটা করতে পারো। এই রুলটা অ্যালিগেশন মানে এই মিশ্রণের অঙ্কে যে কোনো অঙ্ক এই রুলে হয়ে যাবে। আর এইটা করার সময় খেয়াল রাখতে হবে যে বাইরে থেকে অ্যাড করছি নাকি রিপ্লেস করছি। বাইরে থেকে অ্যাড করলে তখনই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ কিন্তু নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেথড দেখতে খুব ভালো লাগছে, খুব ইজি হয়ে গেল, কিন্তু খেয়াল রাখতে হবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, আমাদের ক্লাসটা তো চলছেই, ক্লাসের মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমি, সেটা হচ্ছে যে আমাদের আবাসিকের ব্যাচ কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে। আবাসিকের যেখানে আবাসিক বলতে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, পড়াশোনা করা এবং মাঠের জন্য প্র্যাকটিস করানো সবকিছুই করানো হয়, সেটা তোমরা জানো হয়তো অনেকে, এবং তার কি কি ফেসিলিটিস আছে সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, নোট ডাউন করা আছে। যারা এখনো পর্যন্ত আবাসিক সম্পর্কে ওয়াকিবহাল নও, ইন্টারেস্টেড পড়াশোনা করতে, চাকরি অবশ্যই চাকরি পেতে তো ইন্টারেস্টেড হবেই, তারা এইখানে দেখো, এইখানে দেওয়া হেল্পলাইন নাম্বারে কল করে নিতে পারো, কল করে ডিটেলটা জেনে নিতে পারো। ওকে, আচ্ছা চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্ক কি বলছে? x1 x2 x10 মানে আপ টু x10 মানে কটার সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। এই এতগুলো সংখ্যার গড় বলেছে 20, এতগুলো সংখ্যার গড় তোমাকে বলে দিয়েছে হচ্ছে 20। আচ্ছা, এবার বলছে প্রতিটা সংখ্যার সাথে কি যোগ করেছে? দেখো 4, মানে অঙ্কটা দেখে কিন্তু ঘাবড়ে যেও না, ঠিক আছে। এখানে তোমার এটা একটা সেন্ট্রালের এক্সাম, ঠিক আছে। সেন্ট্রালের এক্সামের তোমাদের 2019 সালে প্রশ্নটা এসেছিল। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে অনেকটা কিছু, কিন্তু কিচ্ছু নেই, একদম পাতি প্রশ্ন, একটু বুঝিয়ে দিলেই বুঝতে পারবে। খেয়াল করো, এই সংখ্যাগুলো আছে, দেখো প্রতিটা সংখ্যার সঙ্গে কত অ্যাড আছে? 4 অ্যাড আছে। দিয়ে বলতে রাশিগুলির নতুন গড় কত হবে, মানে এখন গড় কত হবে। পরিষ্কার কথা, এইটা যদি বলে দিত ওরা আমাদের স্টেটের পরীক্ষায় দিলে এইরকম দিত প্রশ্নটা, যে প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করলে নতুন গড় কত হবে, নতুন গড় কত হবে। এইটা হচ্ছে মেন প্রশ্নটা, ওইটারই প্রশ্ন হচ্ছে এটা। ওখানে তোমার নোটেশন দিয়ে বলে দিয়েছে x1 x2 x10 করে, আর এখানে তোমাকে এখানে সংখ্যাটা ওইভাবে কথায় লিখে দিয়েছে। ওকে, আর কিচ্ছু কিন্তু কোনো তফাৎ নেই। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করছে, তার মানে কি? তার মানেই হয়ে যাচ্ছে গড়ে 4 যোগ করছে, তার মানে গড়ে 4 যোগ হবে। প্রতিটি সংখ্যার সঙ্গে 4 যোগ হওয়া মানে কি? গড়ে 4 যোগ হবে, আর গড়ে 4 যোগ হওয়া মানে কি? গড় 4 বেড়ে যাবে।
তাহলে আনসার কত হয়ে গেল? গড় যদি থেকে থাকে 20, 4 বেশি হলে কত হয়ে যাবে? 24। মানে অঙ্কটা খাতায় করতেই আমাদের হবে না, আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার রাখি আমাদের দেখেই আনসারটা হয়ে যাবে। ওকে, পরিষ্কার নিশ্চয়ই বোঝা গেল। গড় 4 বেড়েছে, ছিল 20, তাহলে এখন নতুন গড় কত হয়ে যাবে? 20 প্লাস 4 কত হয়ে যাবে? 24। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করব এবং এইভাবে প্র্যাকটিস করতে হবে, একবার করে কিচ্ছু হবে না। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে একসময় তুমিও এক্সপার্ট হয়ে উঠেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা এসেছিল কোথায়? মেল ফিমেল জেল পুলিশ ওয়ার্ডার 2019-এ। দেখো একটা জিনিস কি, শুধু তো কোশ্চেন করাতেই পারতাম। প্রিভিয়াস ইয়ারটা কেন আনা হয়েছে? প্রিভিয়াস ইয়ারটা আনা হয়েছে এই কারণেই যে যাতে তোমাদের কনফিডেন্সটা বাড়ে, যে না আমরা যে কোশ্চেনগুলো করছি সেই টাইপের প্রশ্নই আমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, সেটা কনফিডেন্সটা বাড়ানো হচ্ছে আমাদের প্রিপারেশনের একটা ধাপ। তো সেইটার জন্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো আনা হয়েছে। দেখে নাও এই অঙ্কটা কি বলছে। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। যদি অমিতের বর্তমান বয়স 17 হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত? ঠিক আছে, প্রথমেই এক্স ফেক্স ধরার কোনো চান্স নিও না, আগে ভালো করে ঠান্ডা মাথায় দেখো অঙ্কটা কি বলেছে। কে কে আছে এখানে? অমিত আছে, নামগুলো একটু লিখে ফেলি। অমিত আছে, রাকেশ আছে, অমিত রাকেশ, আর কে আছে? আর অনিল আছে। এই যে অনিল, রাকেশ, আর এখানে হচ্ছে অমিত, আর হচ্ছে অনিল, রেখে দিলাম। এবার গল্পটা হচ্ছে এদের কি দরকার সেটা দেখে নিচ্ছি আমরা। দেখো পরিষ্কার বলেছে, শেষ দিক থেকে বলি। অমিতের বর্তমান বয়স 17 বছর, অমিতের জায়গায় বসিয়ে দাও। অমিতের বর্তমান বয়স 17 বছর বলেছে, অমিতের 17 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার ব্যাকে যাচ্ছি। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, আমি এখন কিছু করতে পারছি না ওখানে। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মেছে। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মেছে, মানে রাকেশ অমিতের থেকে 5 বছরের ছোট, মানে ওর বয়স কত হচ্ছে? 12 বছর। ভালো করে পড়বে। অমিত কিন্তু রাকেশের থেকে 5 বছর আগে জন্মেছে, মানে অমিত রাকেশের থেকে 5 বছরের বড়। তাহলে অমিত যদি রাকেশের থেকে 5 বছরের বড় হয়, তাহলে রাকেশ কি হবে? অমিতের থেকে 5 বছরের ছোট, তাহলে 12 হয়ে গেল। ব্যাস, এবার দেখো রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তার মানে অনিল রাকেশের থেকে 3 বছরের বড়। তাহলে এখানে কত হয়ে যাবে? 12 প্লাস 3 ইজ ইকুয়াল টু 15। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 15 বছর। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি। পরিষ্কার বলা আছে রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। তাহলে রাকেশ যদি অনিলের থেকে 3 বছরের ছোট হয়, তাহলে অনিল রাকেশের থেকে 3 বছরের বড় হবে। 3 বছরের বড় মানে কি? রাকেশ যেহেতু 12, তাহলে অনিল কত হয়ে যাবে? 12 প্লাস 3 15। তাহলে আনসার আমাদের হয়ে গেল 15। এই অঙ্কগুলো এরকম ভাবে দেওয়ার কারণটা হচ্ছে এটাই, অঙ্কটা কিন্তু খুব সহজ ছিল। তুমি দেখতে পাচ্ছ শেষ দিক থেকে পড়তে থাকলেই আমি অঙ্ক এমনি করে ফেলতে পারবো। সবাই কি করবে? প্রথম লাইনটা পড়ে এটা এক্স ধরে নেবে। অমিত যদি এক্স হয় ও হবে এক্স প্লাস 5, এরকম বিভিন্ন ধরে নেবে। এইটাই প্রথমে গেলেই অঙ্কটা হয়ে গেল বড়, সেটা করা যাবে না। ওকে, চলো। তার মানে পরীক্ষার হলে আমাদের মাথা ঠান্ডা রাখাটাও কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় বিষয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখা যাক পরের অঙ্কটা কি আছে। দেখো পরের অঙ্কটা কি বলছে। WBP SI প্রিলিমস 2020, এটা এসআই এর প্রিলিমসে এসেছিল 2020-তে। কি বলছে অঙ্কটা দেখে নি। বলছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি সুদ পাওয়া যেত, তাহলে আসল টাকা কত ছিল? সরল সুদ, এখানে গল্পটা কি আছে? সরল সুদ। ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে মাথায় রাখবে আমরা এক্সট্রা পোর্শনটা নিয়ে কাজ করতে পারি। এক্সট্রা, আমি জাস্ট একদম যেভাবে পড়াই ক্লাসে, যেভাবে অনলাইন ক্লাস নিচ্ছি, আমি সেই জিনিসটা এখানে লিখে দিচ্ছি। পাতি ভাষায় লিখে নাও, তোমার খাতা কেউ দেখতে যাচ্ছে না, তুমি অঙ্কটা পারলেই হলো। তো এক্সট্রা পোর্শন নিয়ে কাজ করা যাবে এবং সেটাই আমরা করব। তো এইটা কি বললাম দেখেন, আমরা এটা কি বললাম।
সরল সুদের ক্ষেত্রে আমি বলেছি কি এক্সট্রা পোর্শন নিয়ে কাজ করা যাবে। তার মানেটা কি? মানেটা হচ্ছে একটু অঙ্কটা করে নি তারপরে বলছি। দেখো এখানে আমাদের সময় দিয়ে দিয়েছে 3 বছর। এটা কি বলেছে? এত টাকা বেশি, মানে আই এর পোর্শনটা দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টের পোর্শনটা দিয়ে দিচ্ছে। আমাদের বার করতে বলেছে পি, তো পি মানে কি জানি আমরা, 100 ইন্টু আই বাই আর ইন্টু টি। একদম সিম্পলি বসিয়ে দিচ্ছি, 100 ইন্টু আই কত হয়ে যাচ্ছে 5100, আর কত 1, আর টাইম কত 3, 3 17 51 হয়ে গেল আনসার 17,00,00। এটা আমাদের আনসার হয়ে গেল। আরো ছোট করতে পারবো অঙ্কটা, কিরকম ছোট করতে পারবো দেখো, 1 আর এখানে 3, 1 আর 3 মানে কত হয়ে যাবে 3%, তাই তো? 3% মানেই 5100, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? এখানটা করে দিচ্ছি, 3% মানেই 51, 3% মানেই হচ্ছে 5100, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে কত? 1,70,000। ক্লিয়ার? তাহলে অঙ্ক কিন্তু অনেক ভাবেই হবে। তো তুমি যেটাতে আস্তে আস্তে ব্যাপারটাকে তোমাকে ইউজ টু করতে হবে, যদি ছোটর দিকে যাবে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করছো, যারা ক্লাস দেখছো আমি জানি তারা প্র্যাকটিস করছো। প্র্যাকটিস করে অঙ্ক পেরে গেলেই হলো না, অঙ্ক আরো ছোট করতে হবে, আরো ছোট করতে হবে, এবং আরো ছোট করতে হবে, যতটা পারো ছোট করতে হবে। ঠিক আছে, যতটা পসিবল। আচ্ছা, এবার আমি তোমাদের বললাম একটু যে এক্সপ্লানেশনটা কিভাবে বলবো, মানে এই যে এই কথাটা বলেছি যে এক্সট্রা পোর্শন, এইটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কি সেটা আমি তোমাদের বলছি। দেখো এখানে আমি যে রেট অফ ইন্টারেস্টটা বসিয়েছি 1%, এটা কি আসল রেট অফ ইন্টারেস্ট? একদমই না। আচ্ছা, আমি যে টাইমটা বসিয়েছি, টাইমটা 3 বছর, সেটা তো আসল টাইম, ঠিক আছে। আচ্ছা, এখানে যে সুদটা বসিয়েছি 5100, এটা কি আসল সুদ? একদমই না, এটাও আসল সুদ নয়, এটা আসল সুদের হার নয়, কিন্তু আমরা ওগুলোকে ধরে অঙ্ক করে ফেলেছি। কেন? দেখো এই বলেছে যে পি টাকাটা ছিল, পি টাকার উপরে আগে একটা রেট অফ ইন্টারেস্ট দিত, পি টাকার উপরে আগে একটা রেট অফ ইন্টারেস্ট দিত, ঠিক আছে, আর একটা সুদ পেত, হয়ে গেল। এখন কি হচ্ছে, এই পি টাকার উপরেই আর একটা পোর্শন বাড়াতে, কত পার্সেন্ট? 1% বাড়াচ্ছে, আর সুদ পাচ্ছে কত? এত টাকা এক্সট্রা সুদ পাচ্ছে। তার মানে পি টাকার উপরে আর পার্সেন্ট মানে হচ্ছে আই টাকা, আবার পি টাকার উপরে এত পার্সেন্ট মানে হচ্ছে এই পুরো টাকাটা। তার মানে আমি বলতে পারি না যে পি টাকার উপরে 1% মানেই হয়ে যাচ্ছে 5100 টাকা। সেই এক্সট্রাটা ধরে কাজ করেছি। দেখো মানে যা অপারেশন হচ্ছে পির ওপরেই হচ্ছে, তো এটা পসিবল কেন হচ্ছে? কারণ হচ্ছে পি ফিক্স, তাই হচ্ছে। ওই জন্য আমি এখানে মেনশন করে দিই সরল সুদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমরা অঙ্কটা চেষ্টা করবো এইটা করা, খুব প্রবলেম হলে এটা এদিকে যাবোই না। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কিসে এসছে? কেপিএসআই সার্জন, কেপিএসআই সার্জনের পরীক্ষা কোশ্চেনটা এসছে 2008-এ। যাই হোক, আমাদের পুরো ওই পুলিশের রিলেটেড পরীক্ষাতেই এসছে। তো কি বলছে দেখে নি, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 1,00,000 টাকা হয়ে যাবে 1,33,100 টাকা। ক্লিয়ার? তো অঙ্কটার একদম শর্ট ট্রিক কি করব দেখে নাও। এখানে কত আছে? 1,33,100 বসিয়ে দাও, মানে এখানে অ্যামাউন্টটা বসালাম। আসল টাকাটা কত? 1,00,000 টাকা বসিয়ে দিলাম। ব্যাস, কত পার্সেন্ট রেট বলে? 10%। 10%টা কাজে লাগিয়েও তুমি অঙ্ক করতে পারো, না লাগিয়েও করতে পারো কাজে। তো আমি কাজে লাগাচ্ছি না, কেটে দিলাম। কেটে দিলে এখানে কত হলো? 1331, আর এখানে হয়ে গেল কত? 1000। এটাকে এবার আমাদের ফলো করতে হবে যে কিসের মানে কোন একটা সংখ্যার তো পাওয়ারে লিখতে পারবো, তো পাওয়ারটা 2 হবে, 3 হবে, 4 হবে, কিসে লিখতে পারবো? তো আমরা জানি, এটা মুখস্থ আমাদের রাখতে হবে, জানি বলে না, মুখস্থ রাখতে হবে। যদি জানি তো ভালো, না জানলে মুখস্থ রাখতে হবে। কি দেখো, 11 স্কোয়ার করলে এটা পাই, আর 10 স্কোয়ার করলে সরি আমি একটু ভুল বললাম, 11 কিউব করলে আমরা এটা পাই, এবং 10 কিউব করলে নিচেরটা পাই। তাহলে চোখ কান বন্ধ করে আনসার কত হয়ে গেল? 3। তাহলে আনসার হয়ে গেল কত? 3 ইয়ার্স। আনসার হলো 3 ইয়ার্স, আনসার 3 ইয়ার্স। এবার একটু প্রোজ এন্ড কনস গুলো বলে রাখি।
অঙ্ক এইভাবে দিলে হয়ে গেল। এখানে যদি কারোর মনে হয় 10% কাজে লাগিয়ে অঙ্ক করব একদম, তাহলে জেনুইন হবে, কোনো রিস্ক থাকবেই না। এটা তো একটু রিস্ক হয়েছে, রিস্ক থাকবেই না। তাহলে দেখো 10% মানে কত, 1/10। 10% মানে যদি 1/10 হয়, তার মানে 10 টাকাটা বেড়ে ক টাকা হয়ে গেছে, 11 টাকা হয়ে গেছে। তার মানে আমাদের এইখান থেকে আমরা মানে ঠিক করতে পারি যে 11/10 কোনো একটা পাওয়ারে আনতে হবে। বুঝতে পারছি, মানে এটা এমনকি আমি আন্দাজে নিয়ে এসেছি যে কার পাওয়ারে কি আসছে। এখানে এইটা ফিক্স করে দেয় 11/10 পাওয়ারেই আনতে হবে। ঠিক আছে, তো এই জন্য 10%-এর গুরুত্বটা আছে। আর তৃতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো পাওয়ারটা যেটা হলো সেটাই আমাদের এখানে আনসার হয়ে গেল কত, 3 ইয়ার্স। কেন, এখানে দেখো বলতে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। বছরে সুদ কিন্তু 3বার 4বার দিতে পারে, 2বারও দিতে পারে। যদি এটা বার্ষিক বলেছে বলে, এখানে বার্ষিক বলেছে বলে এখানে হয়ে গেল কত, 3। যদি অর্ধবার্ষিক বলতো, দেখো এই অঙ্কের ক্ষেত্রে এটা ঠিক হবে না আনসারটা, কিন্তু তোমাদের জাস্ট আমি একটু ধরে নিয়ে কনসেপ্টটা দিয়ে রাখছি। অর্ধবার্ষিক বললে কি হতো, 3/2। যদি বলতো ত্রৈমাসিক, ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কি, ত্রৈমাসিক মানে হচ্ছে তোমার বছরে, এক সেকেন্ড, ত্রৈমাসিক মানে কি হয়ে যাচ্ছে, ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে হচ্ছে বছরে 4বার সুদ দিচ্ছে, তখন হয়ে যেত 3/4। এইগুলো একটু মাথায় রাখবে। মানে যদি ইয়ারলি হয় পাওয়ারটাই হয়ে গেল আনসার, হাফ ইয়ারলি হলে কি হয়ে গেল বাই 2, আর কোয়ার্টারলি হলে, কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক যদি হয়ে যায় বাই 4 হয়ে যাবে আনসার। ওকে, তো এই জায়গাগুলো খেয়াল রাখলে এই অঙ্কটা এইভাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি আছে আমাদের, 7 নম্বর প্রশ্ন কি আছে, কোনো ক্যাম্পে, আচ্ছা কোথায় এসেছিল প্রশ্নটাকে দেখে নি। প্রশ্নটা এসেছিল হচ্ছে আমাদের এক্সাইজ কনস্টেবল 2013-এ। ঠিক আছে, তো বলছে কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্পাস থেকে চলে গেল, তাহলে ওই কতদিন ওই রসদ চলবে। ঠিক আছে, সিম্পল ভাবে যদি অঙ্কটা একদম ভাবি জলের মতন, তাহলে দেখো 95 দিনের কত দিনের খাবার মজুদ ছিল, 200 দিনের। 200 দিনের খাবার ছিল, কিন্তু 5 দিন খেয়ে ফেলেছে। 5 দিন খেয়ে ফেলেছে মানে সেই 5 দিনের খাবারের হিসেব আমরা জানি না। আছে কদিনের খাবার, আছে হচ্ছে 195 দিনের খাবার। সেই খাবারটা চলবে কতদিন সেটা আমাদের বার করতে হবে। তার আগে আর একটা কন্ডিশন আছে কি, 30 জন ক্যাম্প থেকে চলে গেছে, ছিল কতজন, 95 জন। 30 জন ক্যাম্প থেকে চলে গেল মানে হয়ে গেল কতজন, 65 জন হয়ে গেল। ব্যাস, সেই খাবারটা কত, এই হয়ে যাচ্ছে আমাদের আনসার। আমি একটু এক্সপ্লেন করে দেবো এখানে, চিন্তা নেই, যেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা প্র্যাকটিসে আছো, তাই আমি বলবো যে তোমরা বুঝতে পারবে, হয়তো ধরে নিলাম, না বুঝতে পারলে আমি আসছি একটু পরে। আচ্ছা দেখি তো 13 দিয়ে কাটছে কিনা। 13 দিয়ে, হ্যাঁ যাবে, 13 দিয়ে 5, আর 13 দিয়ে 65 দিয়ে চলে যেত একবারে, 3 দিয়ে কাটলে, যাই হোক কেটে ফেলেছি, যখন লিখছি 13 দিয়ে, এটা 13 দিয়ে হচ্ছে 1, 5, 5, 3, ব্যাস। তাহলে কত হলো, 3, 9, 7, 8, 270 আর 15, 270 আর 15 হয়ে গেল কত, 285। তাহলে আনসার হয়ে যাবে 285, আনসার হচ্ছে অপশন ডি। একটু আমি হালকা এক্সপ্লেন করবো, অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লেনও নয়, এক্সপ্লানেশনও নয়, ওটা অ্যাকচুয়ালি শর্ট ট্রিকটা কি করে এলো সেটাই, শর্ট ট্রিক ওটাও আর কি। আচ্ছা এখানে কি কি দেখতে পাচ্ছি, জন, জন মানে দিন সংখ্যা, এই লোক সংখ্যা, আর দিন, দিন মানে ডি। তাহলে M1 D1 ইকুয়াল টু, যদি M2 D2 আমরা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, 95 জন ছিল, কত দিনের খাবার ছিল, 200 দিনের খাবার মজুদ ছিল, 5 দিন চলে গেল, তাহলে 200 - 5 মানে কত দিনের খাবার রয়েছে, আর 195 দিনের খাবার রয়েছে, হয়ে গেল। এবার বলছে কতজন লোক এবার খাবে, সেগুলো খাবে কতজন, ছিল 95 জন, ছিল 95 জন, 30 জন ক্যাম্প থেকে চলে গেছে, তাহলে রয়েছে কতজন, 65 জন। তাহলে এটা আর এটা, তাহলে 65 জন কত দিনে খাবে। এটাই আমরা কাটাকাটি করলে আনসার পেয়ে যাব হচ্ছে, কাটাকাটি করলে এখানে 3 দিয়ে 3, এখানে কত হলো 285।
তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার। যদি কারোর খুব গুলিয়ে যায় মনে হয়, এটা লিখে নিয়ে করো, কোনো সমস্যা নেই, এটাও ছোটই হচ্ছে। সাইডে কাটাকাটি করে নেবে, সাজিয়ে লেখার চেষ্টা করো না। আমি কি করেছি, এই লাইনটা থেকে একবারে মাথায় ক্যালকুলেশন করে এই লিখেছি, ঠিক আছে? ফরম্যাটটা মাথায় সাজিয়ে আমি এখানে লিখেছি, দিয়ে সেখান থেকে এবার কাটাকাটি করে দিয়েছি। ওকে, তো দেখে নাও। আমি কিন্তু বারবার করে বলছি, শুধু একটা অঙ্ক করানো আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে পুরো কনসেপ্টটা বুঝিয়ে যাতে সেই কনসেপ্ট দিয়ে আরো তুমি অনেক অঙ্ক করতে পারো, ঠিক আছে? এবং যারা প্র্যাকটিস করছো তাদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো থেকে যায়, যে একটা অঙ্ক করতে পারলাম মানে আনন্দের ব্যাপারটা ঘটি হারিয়ে ফেললাম, সেরকম কিন্তু করলে হবে না। দেখতে হবে সেই অঙ্কটার কনসেপ্টটা আমার আর কটা অঙ্কে কাজে লাগছে। ওকে, চলো। দেখো, ডিমোটিভেট করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা ব্যাপারগুলো ঠিকঠাক করে ফলো করতে পারো, সেটাই। যাই হোক, তো ক্লাস করতে করতে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমি একটু আগেই তোমাদের আবাসিকের কথা বলেছিলাম, মানে আমাদের এখানে রেসিডেন্সিয়াল স্টুডেন্টসই বেশি, এবং সবাই এখানে থেকেই পড়াশোনা করে। তোমার মাঠে দৌড় প্র্যাকটিস বলো, খাওয়া দাওয়া পড়াশোনা সব এখানেই হচ্ছে। এবার যারা এখানে আসতে পারছো না, তারা কি তাহলে পড়বে না ভিশনে? তাদের জন্য রাখা হয়েছে কি আমাদের অনলাইন ক্লাসেস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসেস ডিটেল। এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসেসের ডিটেলস। তোমরা যারা ইন্টারেস্টেড অনলাইনে ক্লাস করতে, যাদের মনে অনলাইনে আমাদের সুবিধা বেশি, তারা এই নাম্বারে কল করে জেনে নাও কোর্স সম্পর্কে। আর কোর্সের ফিজ হচ্ছে অনলি 699 ফর 3 মান্থস। ফর 3 মান্থস যদি 699 হয়, বুঝতেই পারছো পার মান্থ কত কমের মধ্যে হচ্ছে সবকিছুই। তো দেখে নাও, দেখে নিয়ে তোমরা যেটা ভালো বোঝো, আবাসিক চুজ করবে না অনলাইন চুজ করবে, সেটা তোমরা ঠিকঠাক করে ডিসিশন নিয়ে একটা স্টেপ নিয়ে ফেলো চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, চলো পরের অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছি একটা নাম্বার সিস্টেমের অঙ্ক, যেটা আবার তোমাদের কাছে কোনো পাত্তাই পায় না। এই যে নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা মানে নাম্বার সিস্টেম, তারপরে অ্যালজেব্রা, ওদিকে তোমার হচ্ছে মেনসুরেশন। এই যে এরা তোমাদের কাছে পাত্তা পায় না। তোমরা ভাবো যে শুধু পাটিগণিত করবো হয়ে যাবে, কিন্তু পাটিগণিতের সাথে এইগুলোও থাকে, এইগুলো কিন্তু থাকে এবং বেশ ভালো সংখ্যাতেই থাকে। সব মিলিয়ে দেখলে তো 25টা কোশ্চেনের মধ্যে 7-8টায় এইখান থেকে কোশ্চেন রয়েই গেছে। তো সেই কোশ্চেন গুলো করতে পারলে তো আমাদের নাম্বার বাড়বে না। তো এইগুলো কিন্তু অবহেলা আমরা করতে পারবো না, কখনোই না। হ্যাঁ, তোমাদের ফোর্স করবো না ত্রিকোণমিতি করো জ্যামিতি করো বলে, আসে একটা দুটো কখনো কখনো দিয়ে দেয়, ছেড়ে দাও, করার দরকার নেই। কিন্তু এইগুলো করতেই হবে, পাটিগণিতের সাথে এগুলো কিন্তু করতেই হবে। আচ্ছা, চলে আসছি আমি চলো পরের অঙ্কে চলে গেলাম। কি আছে দেখি, বলেছে 1 - 2। এবার কি গন্ডগোল হয়ে গেল, তাই না? প্লাস যদি সব প্লাস থাকতো কোনো সমস্যাই ছিল না, যোগ করে দিতাম। কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো আমরাও আর কম চালাক নাকি, তাই দেখে নিচ্ছি। 1 - 2 করলে কত হয়? -1। 3 - 4 করলে কত হয়ে যাবে? -1। 5 - 6 করলে কত হবে? -1। এই করতে করতে 200টা পদ আছে, 200টা পদ অব্দি আমরা এইভাবে চলবো। তো দেখো, 200টি পদ অব্দি যদি চলতে হয়, তাহলে কটা -1 পাবো? 100টা -1 পাবো। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? -100। এবার তোমরা বলে কেন 100টা পদ পাবো? লেখা আছে 200, আমি তাহলে 100টা পদ কেন পাবো? এক সেকেন্ড দাঁড়াও একটু। তোমরা 200টা কেন পাবো, এই 100টা কেন পাবো? দেখো, আছে মোট 200খানা পদ, কিন্তু দুটোর জন্য তো একটা করে পদ হয়ে যাচ্ছে। এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, তাহলে হাফ হাফ হয়ে যাচ্ছে না? প্রতি দুটোর জন্য যদি আমাদের একটা করে পদ, তাহলে হাফ হাফ হয়ে যাচ্ছে। তো হাফ হাফ হয়ে যাচ্ছে মানে কি, 200টা থেকে চলে আসছে কটা? 100টা। সেই জন্য আমরা কাউন্ট করলাম কি, একটা -1, দুটো -1, তিনটে -1, এই করতে করতে কটা -1? 100টা -1। তাহলে 100টা -1কে যদি আমি অ্যাড করে দিই, তাহলে কত হয়ে যাবে? -100 হয়ে যাবে। তাহলে আনসার আমাদের কত হয়ে গেল? -100। একটা যদি ছোট্ট এক্সাম্পল দিই, এই জিনিসটা উল্টো থাকতো। ধরে নাও 100 মাইনাস, আমি 100টা পদ বলছি, 100 বলবো না, 200ই বলছি, তোমাদের সুবিধার জন্য 200ই বলছি। 199 প্লাস হচ্ছে 198 মাইনাস 197, এই করে করে আমাদের 2 - 1 আছে।
আশা করব তোমরা এই আনসারটা আমাকে দেবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, এই অঙ্কটা তফাৎটা কি সেটা প্রমিনেন্ট করবে এবং আনসারটা বলবে। ঠিক আছে, একই অঙ্ক কিন্তু জাস্ট আমি উল্টে লিখে দিয়েছি, তাহলে আনসারটা কি চেঞ্জ হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছি এক্স দিয়ে রয়েছে, তো এক্স দিয়ে এইটাকে আমরা অ্যালজেব্রার মধ্যে ফেলতে পারি, আবার নাম্বার সিস্টেমের মধ্যেও ফেলতে পারি। তো যাই হয়ে যাক না কেন, এর জন্য যা লাগবে সেটা আমি একটু তোমাদের বলে দিই। এর জন্য যা তোমাদের সরঞ্জাম লাগবে অঙ্কটা করতে গিয়ে, মানে ফর্মুলা লাগবে, সেটা বলে দিচ্ছি। এসছিল কোথায়? মেল ফিমেল জেল পুলিশ ওয়ার্ডার 2019-এ। তো কি লাগবে? একটু ভারী লাগবে শুনতে, কিন্তু এইটা আমরা রেগুলার করে থাকি, অঙ্কে অ্যাপ্লাই করে থাকি, কিন্তু আমরা খেয়াল করি না যে আমরা এইভাবে অ্যাপ্লাই করি। ওকে, তো দেখো এখানে কি আছে, যা আছে আছে, আমি এখানে শুধু লিখি আগে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার মানে হয়ে যাবে a টু দি পাওয়ার m প্লাস n। এই জিনিস কিন্তু আমরা অঙ্কে অ্যাপ্লাই করে থাকি, খেয়াল করি না, জাস্ট আজকে আমি নোটেশন আকারে লিখে দিচ্ছি। কি, বেস সেম থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণের সময় অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি তোমাদের এক্সাম্পল দিই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তাহলে কি হয়ে যাবে, বেস সেম আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 7 হয়ে গেল। নেক্সট a টু দি পাওয়ার m যদি ভাগ থাকে, তাহলে কি হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, হয়ে গেল। সেম একটা এক্সাম্পল যদি আমি দিয়ে দিই 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, তাহলে কি হয়ে যাবে, বা উল্টো লিখি আমি একটুখানি সুবিধা হবে তোমাদের, শুরুতেই এটা 5 দিয়ে এটা 2 দিই, তাহলে বেস সেম আছে, ভাগ আছে মাঝখানে, তাহলে ভাগের সময় কি হয়ে যাবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, মানে 3, 5 মাইনাস 2 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার m n হয়ে গেল। আর একটা হচ্ছে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়, আর একটা হয়ে যাচ্ছে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার m হয়ে যায়। তো আমি তোমাদের এইখানটা এক্সাম্পল দেবো, এইটার একটা এক্সাম্পল দিই। এটা যদি তোমাদের বলি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3, তাহলে কি হবে, দেখো পাওয়ারের পাওয়ার আছে, এই যে পাওয়ারের পাওয়ার আছে, মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে কত, 2 টু দি পাওয়ার 6, এবার 2 টু দি পাওয়ার 6 যা হবে করে আনসার বসিয়ে দেবো। ওকে, আচ্ছা এবার এটার একটা এক্সাম্পল দিই, এটার একটা এক্সাম্পল 2 টু দি পাওয়ার 0 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। যা 2 কেন, 2 এর জায়গায় আমি 2 নিচ্ছি বলে বারবার ভেবো না, 2 শুধু হবে, 2 এর জায়গায় তুমি 20 21 22 36 35 যা খুশি নাও, তোমার কি হয়ে যাবে, পাওয়ারে 0 মানে হয়ে যাচ্ছে 1। আচ্ছা, এইটার একটা এক্সাম্পল দেওয়া যাক 2 টু দি পাওয়ার মাইনাস 1 বা মাইনাস 2 নিলাম আমি, তাহলে কত হচ্ছে 1 বাই 2 স্কোয়ার। 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কত হয়ে যাচ্ছে, 1 বাই 2 স্কোয়ার, মানে এইটাই হলো নিচে, জাস্ট মাইনাসটা উঠে গিয়ে নিচে বসে গেল। যাই হোক, এটা একটু দেখো, কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করি অঙ্ক করার সময়, ওটা এখানে অ্যাপ্লাই করব। দেখা যাবে ওর অঙ্কটা। দেখো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 5, আমি উপরে একবার লিখে দিচ্ছি এই লাইনটার পর থেকে, এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল। আর এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, যারা দেখে বুঝে গেছে তারা একবারেই 1 আনসার বসিয়ে দেবে, তাই তো। আর যারা বুঝতে পারোনি তারা দেখে নাও, এখানে কি যে গুণ আছে, গুণের সময় দেখো বেস সেম আছে, বেস সেম থাকলেই পাওয়ার গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, গুণের সময় বেস সেম থাকলেই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার গুলো যোগ হয়ে গেলে কত, 5 হলো। আর ঠিক সেম ব্যাপার নিচেও আসছে, মাইনাস 3 প্লাস 3, তাহলে এটা এলো কি, এক্স টু দি পাওয়ার 0 বাই এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 1, 1 বাই 1, আনসার হয়ে গেল 1। তাহলে এত আমাদের কিন্তু করার দরকার ছিল না, জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার জন্য করলাম। আমরা এখান থেকে কি করবো, 5 5 কেটে গিয়ে এখানে এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে, এখানে কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার 0, তাহলে কত হয়ে যাবে 1, তাহলে এখান থেকে একবারই আমরা আনসার করে দিতে পারি। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35, সংখ্যাটি একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, এটা খুব চেনা প্রশ্ন আমাদের, এবং সেই প্রশ্নটা এসেছিল আমাদের, দেখো লেডি কনস্টেবল মেন 2018-এ এসেছিল। এটা বুঝতে পারছো, এই ধারে কাছে কোশ্চেন গুলো কিন্তু আমরা যদি
ঠিকঠাক করে মানে স্টেপ বাই স্টেপ করি, তাহলে আমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাব। তারপরে বাকিটা প্র্যাকটিস দেখে নেবে। আচ্ছা, আমরা কি জানি? আমরা অনেক কিছুই জানি, তার মধ্যে এইটা একটা, সেটা হয়ে যাচ্ছে কি দুটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু তিনটির ক্ষেত্রে হবে না। দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু, তার মানেই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আমি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা বলে লিখলাম। যারা জানো খুব ভালো কথা, যারা জানো না লিখে নাও, কোনো সমস্যা নেই, একদিন তো শুরু করতেই হবে। লসাগু কত বসালাম? 1050, যা আছে বসিয়ে দাও। আচ্ছা, কালিটা চেঞ্জ করে নি, তোমাদের সুবিধা হবে। তাহলে লসাগু 1050, লসাগু হচ্ছে 1050, আর গসাগু হচ্ছে কত? গসাগু 35। একটি সংখ্যা বলা আছে কত? 210। তাহলে অপর সংখ্যাটি কত? ব্যাস, আমরা আর কিন্তু সাজিগুজি করবো না। সাজিগুজি লিখলে একদম প্রথমেই লিখে ফেলবো, আর না লিখলে আমরা জাস্ট এভাবে লিখে কাটতে থাকবো। 21 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 5। 5 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 7। তাহলে আমাদের সেকেন্ড নাম্বারটা কত হয়ে গেল? সেকেন্ড নাম্বারটা হয়ে গেল 7। তো যারা একবারে লিখবে এইটা, তাদের তো খুবই ভালো। 1050 ইন্টু 35 বাই হয়ে যাচ্ছে কত? 210। এই হয়ে গেল। অথবা এটা লিখে একবারে কাটলে কোন সমস্যা নেই, আনসার কত হয়ে গেল? 7। আচ্ছা দাঁড়াও, কিছু একটা গন্ডগোল হলো। বলেছে দুটি সংখ্যা লসাগু এত, গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? কাটাকাটি কোথাও ভুল হলো। 21, 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, একটুখানি রেক্টিফাই করে নিও, একটুখানি রেক্টিফাই করে নিও। এটা একই দিকে কাটা যাবে না, এটা একই দিকে আছে, আমি খেয়াল করিনি। এটা গুণ হবে, জাস্ট এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, এইটা ঠিকই আছে, এটা ক্যালকুলেশন যেটা করিনি আমি, ওটা ঠিকই আছে। এটা গুণ হয়ে এখানে 5 হলো, আর এখানে কত? 35 ছিল। তাহলে 5 ইন্টু 35 করলে কত হয়ে যাচ্ছে? 150 আর 25 মানে 175। তাহলে আনসার হয়ে যাবে কত? 175। আনসার হয়ে যাবে অপশন এ। ওটা অপোজিট দিকে থাকলে কাটতো, ঠিক আছে? ওটা কাটবে না, ওটা আমি ভুল করে দেখিনি বলে আমি কেটে ফেলেছিলাম। জাস্ট এটা গুণ আছে তো গুণ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবার। চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা হচ্ছে কি 11 নম্বর প্রশ্ন। কোথায় এসেছিল? কেপিএসআই সার্জেন্ট 2021 এ এসেছিল। 2021 মানে এই জাস্ট রিসেন্ট পরীক্ষাটা হয়েছে। একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি, এইটা আমাদের একটা ক্লু। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার হয়, তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তো দেখো, হলঘর এখানে আয়তক্ষেত্র বলেছে, তার মানে আয়তক্ষেত্রের কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যায় কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, ব্যাস। এবার দেখো এখানে ক্ষেত্রফল 84 কে আমি অঙ্কটা এমনি মানে জাস্ট ফাঁকিবাজি করেই করে ফেলতে পারবো, সেটা আগে করে দিই, তারপরে আমি না এক্সপ্লেন পরে করে দিচ্ছি। তো যেহেতু ক্ষেত্রফল 84 যদি হয়, আমি এটাকে 6, 14, 84 লিখতে পারি। আবার আমি এটাকে 7, 12, 84 লিখতে পারি। আবার আমি এটাকে 4 ইন্টু 21 লিখতে পারি। আরো লিখতে পারি, 3 দিয়েও চলে যাবে এটাকে। তো দেখো এখানে অলরেডি আমরা আনসার পেয়ে গেছি, তাই আমি আর ভাঙলাম না, আরো অনেক ভাঙা যাবে। তো দেখো এখানে একটা ক্লু আছে কি দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি। তো 5-এর পার্থক্য কোথায় আছে? এখানে তো 5-এর পার্থক্য আছে, এগুলোতে কি 5-এর পার্থক্য আছে? নেই। তাহলে আনসার কত হয়ে গেল? এইটা অপশন ডি, 12 আর 7। এখান থেকে আমাদের আনসার হয়ে যায়। যদি আমি এটাও চেক না করতাম, আমি এখান থেকে চেক করেও আনসার হয়ে যেত। এটা আগেই হবে না, 5-এর পার্থক্য নেই। এখানে 5-এর পার্থক্য আছে কিন্তু গুণ করে 84 আসছে না। এখানে 5-এর পার্থক্য আছে কিন্তু গুণ করে 84 আসছে না। তাহলে এগুলোও কাটা। তাহলে আনসার কত হয়ে গেল? অপশন ডি। আনসার শেষ। এবার বাই চান্স যদি আমি সুবিধাটা না করতে পারি, তাহলে কি করবো? দেখো, তাহলে আমরা যেটা করব সেটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা ধরে নেবো হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এক্স প্লাস 5 বা উল্টোটা। এই দুটো গুণফল কত হয়ে যাবে? 84। তাহলে এখান থেকে আমাদের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 84। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0।
ব্যাস, তাহলে এখান থেকে এবার তুমি দ্বিঘাত সমীকরণটা সলভ করলে হয়ে যাবে। 84 মানে তোমার 7 12 84, তাহলে এখানে লিখতে পারি 12x মাইনাস 5x, 7 12 তো 5 হবে না, 7 হবে। x মাইনাস 7x মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি x কমন নিলে কি হয়ে যাবে, x প্লাস 12 হয়ে যাবে, আর মাইনাস 7 কমন নিলে x মাইনাস x প্লাস 12 হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 12 আর x মাইনাস 7 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি দুটো মান পাবো, x এর মানটা মাইনাস 12 পাবো আর এটা পাবো প্লাস 7। তো নেবো কোনটা, প্লাস 7, মাইনাসটা নিশ্চয়ই নেবো না। তাহলে 7 হয়ে গেল হচ্ছে x এর মান, তাহলে 7 প্লাস 5 কত হয়ে যাচ্ছে 12। তাহলে এইটা পুরোটা ছিল আমাদের এক্সপ্লানেশন। চেষ্টা করব এইটাকে অ্যাভয়েড করার, আনসার কিন্তু এইভাবে করব। নেক্সট, আচ্ছা নেক্সট আর নেই, নেক্সট আবার পরের ক্লাসে হবে। আজকের ক্লাস ছিল এই অবধি। আজকের ক্লাসে আমরা করলাম 11টা প্রশ্ন। সেই 11টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্নের মধ্যে প্রতিটা সব রকম প্রশ্নই ছিল এবং প্রতিটা প্রশ্নই কিন্তু ইয়ারের প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ার, এবং খুবই কনসেপচুয়াল। ঠিক আছে, শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো ক্লাসটা করো, করে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু করবে কমেন্ট, একটা কোশ্চেনে কিন্তু আনসার আমি বার করতে বলেছি। আর অবশ্যই তোমরা জানাবে ক্লাসগুলো তোমাদের কিরকম লাগছে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না চ্যানেলটাকে। আর কোনো বন্ধু বান্ধব থাকলে তাকেও ক্লাসটা শেয়ার করো, যাতে তারও কিছু উপকার হয়। তো শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ডু কমেন্ট আস। ওকে, থ্যাংক ইউ। চলো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।